তোমার পুরো নাম, এজ, কোথায় থাকো অ্যান্ড বাই প্রফেশন কী করো তুমি সেটা বলো। আমি ঈশান দাস, আমি বেহালা চৌরাস্তাতে থাকি। অ্যান্ড আমার বাই প্রফেশন আমি মার্শাল আর্টিস্টই আমি শেখাই অ্যান্ড নিজে তার সাথে ট্রেনিং করি অ্যান্ড প্রো ফাইট যত রকমের প্রফেশনাল ফাইট হয় অ্যান্ড সেগুলো আমি পার্টিসিপেট করি। এর আগে তুমি মানে কোথায় কোথায় মেডেলস পেয়েছো আর কী মেডেলস পেয়েছো? ওকে, আমি এর আগেও ওয়াকো খেলেছি, বাট তখন ওয়াকো ডিফারেন্ট অর্গানাইজেশন ছিল, বাট সেটাতে আমি সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলাম অ্যান্ড স্টেটে বহুবার চ্যাম্পিয়ন হয়েছি। অ্যান্ড তার সাথে এবারে আমি ওয়াকোর যে কিক বক্সিং প্রো কিক বক্সিং হয়েছিল কিছুদিন আগে শিলিগুড়ি, একটা হয়েছিল শিলিগুড়ির পাশে একটা হয়েছিল ওখানে, অ্যান্ড তারপরে ভাইজ্যাগে হয়েছিল। তিনটেতে আমি প্রফেশনাল কিক বক্সিং ছিল, তিনটেতে আমি চ্যাম্পিয়ন হয়েছি। অ্যান্ড আমি রিসেন্ট খেলতে গেছিলাম উজবেকিস্তানে, যেটা তাশকেন্টে হয়েছিল, সেটাতে আমি সিলভার মেডেলিস্ট হয়েছি। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ। আর ওয়াকো ইন্ডিয়ার কথা বলছো তো? হ্যাঁ, আমি ওয়াকো ইন্ডিয়ার, আমি যে কটা টুর্নামেন্ট বললাম এগুলো ওয়াকো ইন্ডিয়ারই বললাম। এর আগে প্রিভিয়াস টাইমে আমি আরও ডিফারেন্ট লাইক মার্শাল আর্টগুলো আমি পার্টিসিপেট করেছি, যেমন লাইক মুay thai, MMA। বাট রিসেন্ট টাইমে আমি অনলি ওয়াকো যে কম্পিটিশনগুলো হচ্ছে শুধু অনলি ওয়াকো কিক বক্সিং যেগুলো হচ্ছে তো সেগুলোতে শুধু পার্টিসিপেট করছি। সেটা প্রো হোক বা অ্যামেচার, আমি শুধু অনলি সেগুলোতেই পার্টিসিপেট করছি। কতদিন ধরে করছো এই মার্শাল আর্টিস্ট, মানে মার্শাল আর্ট কতদিন ধরে? মার্শাল আর্ট আমার একদম স্টার্টিং টাইম থেকে দেখতে গেলে অলমোস্ট 16-17 ইয়ার্স তো হয়ে যাবে ইজিলি। আমি ফার্স্ট স্টার্টিংয়ে ক্যারাটে করেছি, দেন মুay thai, কিক বক্সিং আলাদা করে, দেন MMA। আমি প্রফেশনাল MMAও ফাইট করেছি এর আগে বহু। তো অ্যান্ড আমার এশিয়াতে র্যাঙ্ক 4 ছিল, এরকম রেকর্ড আছে, র্যাঙ্ক 3, র্যাঙ্ক 4 রেকর্ডও ছিল। তো দেন তারপর আমি আস্তে আস্তে কিক বক্সিংটা অ্যাকচুয়ালি আমার খুব ফেভারিট, কিক বক্সিং অ্যান্ড বক্সিং। তো কিক বক্সিংটা খুব ভালো স্কোপ আছে এখন। যিনি সন্তোষ স্যার আছেন, উনি ওয়াকো ইন্ডিয়ার প্রেসিডেন্ট। তারপর আমাদের বেঙ্গলে যে প্রেসিডেন্ট আছেন উনি লাইক বিশ্বনাথ স্যার, উনিও আমাদের প্রচণ্ড সাপোর্ট করছেন। তো আমি এই মুহূর্তে ওই জন্য কিক বক্সিংটা খুব বেশি করে ফোকাস করছি, বিকজ এটাতে খুব ভালো ফিউচার আছে। এখান থেকে অলিম্পিকে পার্টিসিপেট করার চান্সে আছে, এশিয়ান গেমসে পার্টিসিপেট করার চান্সে আছে। তো সেই জন্য আমি এটাতে এখন বেশি ফোকাস করছি। যত ওয়াকোর যত গেম হচ্ছে সেগুলোতে আমি খেলার জন্য নিজেকে প্রিপেয়ার করছি আর কি। তো তোমার ফিউচার এম কি, গোল কি? একটা অ্যাথলিটের অবভিয়াসলি ফিউচার এম থাকে অলিম্পিক মেডেলিস্ট হওয়া। তো ওটা তো অবভিয়াসলি আছে। এটা ছাড়া আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে এমন কিছু করবো যাতে ওয়ার্ল্ডে সবাই আমাকে যেন চেনে। তো ডেফিনেটলি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া আমার ছোটোবেলা থেকে ইচ্ছা, অ্যান্ড ওয়ার্ল্ড ফেমাস একটা অ্যাথলিট হওয়া ইচ্ছা। তো ডেফিনেটলি এটা বলতেই পারেন যে একটা ওয়ার্ল্ড ফেমাস অ্যাথলিট হওয়া, সেটা কিক বক্সিংয়ের থ্রু হলে অবভিয়াসলি খুব ভালো হয়। আচ্ছা, তোমার 29 ইয়ার্স, তো এই বয়সে এসে কোনো অসুবিধা হচ্ছে কি? মানে অনেকেই ভাবে যে 20-25 বছর হয়ে যাওয়া, 30 বছর টাচ, মানে ছুঁই মানেই ব্যাস আর স্পোর্টসের কিছু থাকে না, সেরকম কি কিছু আছে না? তোমার বডি ফিটনেসের জন্য এক্সট্রা কিছু করতে হয় তোমাকে? ফার্স্ট অফ অল আমি এটা বলতে চাই, বিকজ আমি একটা নর্মাল মিডিওকার ফ্যামিলি থেকে বিলং করি, অ্যান্ড এখানে মানে আমাদের প্রচলিত আছে যে লাইক নর্মাল স্টাডি করা বা এই যে প্রথাগত যে রীতিনীতিটা চলে আসছে এটাকে মেনটেন করে চলা। তো বাট আমি ছোটোবেলা থেকে ট্রাই করতাম কিছু ডিফারেন্ট করার জন্য। তো করতে করতে যখন আমি ফিল করলাম যে মার্শাল আর্ট আমার খুব পছন্দ হচ্ছে, লাইক এটাও সামও হয়ে গেছিলো। আমি ভেবেচিন্তেভাবে কিছু শুরু করিনি, তো এটা হয়ে গেছিলো একটা কিছু সার্কামস্টেন্সের জন্য। দেন আমি যখন এটা কন্টিনিউ করি, এটার প্রতি আমি প্রচণ্ড লাইক আরও ইন্টেন্স ফিল করি যে আমি এটা করতে পারবো, অ্যান্ড এটা আমার ভালো লাগছিলো বেসিক্যালি। তো আমি এটার পিছনে আরও টাইম দিতে শুরু করি। ফ্যামিলি থেকে অবভিয়াসলি সাপোর্ট ছিল না, তো সেই জন্য এটা আমার স্টার্ট করতে অনেক লেট হয়ে গেছে। যখন আমি নিজে ম্যাচিওর হলাম, দেন আমি ফিল করছি আমি যে ইকোনমিক্যাল নিজে কিছু দিতে পারবো এর পিছনে। তো যখন আমি নিজে কিছু ইনকাম করতে শুরু করলাম, দেন আমি তখন এটার পিছনে প্রপারলি যেতে শুরু করলাম। দেন আমি নিজের ট্রেনিংটা করে শুরু করলাম আস্তে আস্তে করে, বিকজ আমার ফ্যামিলি থেকে অতটা কোনো সাপোর্ট ছিল না এটাতে। তো সেই জন্য আমার শুরু হতেই অনেক টাইম লেগেছে। আমি 20-22 বছরে শুরু করেছিলাম, মানে তখন আমি নিজেই জানতাম ততদিন 18 ইয়ার্স এজে গিয়ে মোহাম্মদ আলী ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছিলো। বাট আমি বুঝতে পারছিলাম যে আমি অনেকের থেকে লেট শুরু করছি। তো সেই জন্য আমি স্টার্টিং থেকে কী করেছিলাম, আমি যাদের সাথে ট্রেনিং করতাম তারা প্রচুর সিনিয়র ছিল, তো তারা 20 বছরের এক্সপিরিয়েন্স ছিল তাদেরকে আমি বিট করার জন্য আমি নিজে ফিল করেছিলাম যে আমি কীভাবে নিজেকে আরও বেটার করা যেতে পারে খুব শর্ট টাইমে, যাতে ওদের যে লেভেলটা আছে সেই লেভেলটা আমি নিজেকে মানে রিচ করতে পারি। তো ওরা যদি 2 ঘন্টা ট্রেনিং করতো, আমি ক্লাবে গিয়ে 6 ঘন্টা 8 ঘন্টা ট্রেনিং করতাম, যাতে ওদের যে প্রত্যেক দিনের যে রেগুলার ডে বেসিসে ওরা যে টাইমিংটা দিত সেটা যেন 4 বছরের টাইমটা আমি 1 বছর বা 6 মাসের মধ্যে রিকভার করতে পারি। তো নিজেকে নিয়ে আমি সারাদিন ভাবতাম, রাস্তায় যেতে হোক, ঘুমাতে গিয়ে হোক, যখন হোক, অল টাইম মাথায় আমার শুধু এই স্পোর্টসটা নিয়ে চলতো যে কীভাবে নিজেকে ইম্প্রুভ করা যায়। তো করতে করতে হ্যাঁ অনেকটা টাইম গ্যাপ আমি কভার আপ করেছি। বাট হ্যাঁ অবভিয়াসলি ওই জিনিসটা তখন যে ছোটোবেলা থেকে করছে তার বডি যেভাবে রিঅ্যাক্ট করে সেটা তো অবভিয়াসলি হয় না। বাট হ্যাঁ এই কি আমি ছোটোবেলা থেকে কোনো স্পোর্টস করতাম ডেফিনেটলি, লাইক পাড়াতে ক্রিকেট হোক, ফুটবল হোক, এগুলো অবভিয়াসলি সারাদিন খেলতাম। 90s ছেলে তো অবভিয়াসলি এগুলোই চলতো। তো সেই হিসেবে ফিটনেস আমার কোনোদিনও খারাপ খুব একটা ছিল না। তো এই স্পোর্টসটাকে মানে আমার গ্রিপ করতে খুব একটা টাইম লাগেনি, সেই জন্য খুব তাড়াতাড়ি আমি এটাকে রিচ করতে পেরেছিলাম। অ্যান্ড এখন 29 ইয়ার্সে গিয়ে আমার কোনো রকম
কোনো রকম প্রবলেম নেই ফিটনেসে। আমি বলতে পারি লাইক ইন্ডিয়ার টপ যারা অ্যাথলিট আছে তাদের মধ্যে মানে আমি অল ওভার ক্রিকেট হোক ফুটবল হোক সবার কথাই বললাম। তো টপ অ্যাথলিটদের যেমন ফিটনেস আছে তার থেকে আমি বলতে পারবো যে আমার বেটার আছে, কিছু খারাপ তো কিছু নেই, অন্তত বেটার আছে। হ্যাঁ, রিকভারি রেটটা যদি চোট লাগে রিকভারি রেটটা একটু স্লো হয়ে যায়, বাট ইটস ওকে, ওটা আমি ম্যানেজেবল। বিকজ আমি জানি আমার কিছু তো প্রবলেম ছিল যার জন্য আমি শুরু করতে লেটে শুরু করেছি, তো কিছু তো আমার এটা করতেই হবে, বিয়ার করতেই হবে। ইটস ওকে। তো ফিটনেসের জন্য এখন কি ধরনের ট্রেনিং করো? আমি ফিটনেস লাইক আমি আমার স্ট্রেংথ ফিটনেসের জন্য সব কিছুর জন্য আমি লাইক আমি আমার স্ট্রেংথ ট্রেনিং করি। আমি আমার লাইক সুইমিং থেকে শুরু করে যে কোনো কার্ডিও এক্সারসাইজ কার্ডিও চলে। আমার যে নর্মাল লাইক ফাইটিং ট্রেনিংয়ের জন্য যে স্পাইরিং থেকে শুরু করে ব্যাক ওয়ার্কআউট এগুলো ফুল অন চলে। স্ট্রেংথের জন্য আমি আলাদা করে ওয়েট ট্রেনিং করি, আর তার সাথে লাইক যেটা বললাম সুইমিং থেকে শুরু করে ডিফারেন্ট স্পোর্টসও আমি কিছু করি যাতে আমার ফিজিক্যাল ফিটনেসটা অল টাইম মেনটেন থাকে আর কি। আচ্ছা, তো দিনে কত ঘন্টা প্র্যাকটিস করো? আমি দিনে যদি আমার টুর্নামেন্ট থাকে তো 6 আওয়ার্স হয়ে যায়, 6-7 আওয়ার্স হয়ে যায়। তাছাড়া আমি পুরো দিন ট্রেনিংয়ের মধ্যেই থাকি, জাস্ট বিকজ অফ আমি যেহেতু ট্রেনিং করাই লাইক ফিটনেস ট্রেনিং করাই বা কাউকে বক্সিং ট্রেনিং করাই এরকম বা কিক বক্সিং ট্রেনিং করাই, তো আমার পুরো দিনটা কিক বক্সিং বা এইগুলোর মধ্যেই থাকে। তো ওদেরকে ট্রেনিং করতে করতে আমারও কিছু ট্রেনিং হয়েছে, বিকজ সাপোজ আমি কিছু ওয়েট ট্রেনিং করাচ্ছি তো নিজেও আমি কিছু করে নিই। তো এটা ছাড়াও নিজে আমি স্পেসিফিক্যালি নিজের 5 to 6 আওয়ার্স নিজের পিছনে দিই টাইম, লাইক পুরো প্রপার ট্রেনিংয়ের জন্য। আর যদি আমার কোনো গেম না থাকে দেন 2-3 আওয়ার্স রেগুলার এটা হয়, কোনো আমি অফ দিই না। কোনো রকম বাই এনি চান্স কোনো দিন খুব টায়ার্ড লাগলে অফ দিই, আদারওয়াইজ আমি রেগুলার ট্রেনিং করি। রেগুলার ট্রেনিং তার মানে বলছি যে মাসেলে কোনো প্রবলেম হয় না, মানে মাসেলকে তো সপ্তাহে একটা দিন? হ্যাঁ, একটা দিন ওটাই বলে আমার রেস্ট দিলে বেটার হয়, বাট আমি ওটা করি না। আমি তার জায়গায় হয়তো কোনো দিন একটু লাইট ট্রেনিং করে নিলাম, তো সেটাতে আমি রিকভার হয়ে যায়, আমার খুব একটা লাগে না যে মাসেল রিকভার করছে না। বাট অনেক সময় খুব হেভি ট্রেনিং চলছে, ধরো যেমন ট্রেনিং খেলার সময় আগে কোনো খেলা আছে, বড় চ্যাম্পিয়নশিপ আছে তার আগে হয়, তো তখন আমি কী করি একটু ধরো ব্যাক টু ব্যাক কটা দিন রেগুলার খুব হার্ড ওয়ার্কআউটের জন্য খুব বডি মাসেল টায়ার্ড আছে, তো তখন আমি একটা দিন রেস্ট দিই পুরো প্রপারলি। আদারওয়াইজ আমি নর্মালি রেস্ট দিতে হয় না, আমার বডি মাসেল রিকভার করে যায়। খাওয়া দাওয়া সেম এগেন, আমার যদি টুর্নামেন্ট থাকে, যদি ওয়েট ক্যাটের উপর পুরো ম্যাটার করে এই জিনিসটা। আমি যেমন এটা খেলতে গেছিলাম যেটা আমি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা ছিল ওটাই -51 খেলছিলাম। আমার নর্মালি ওয়েট থাকে 58-59, তো -51 আমি কেটে লাইক 8-9 কিলো কাট করে আমি খেলছিলাম। তো তখন আমার খুব স্ট্রিক্ট ডায়েট মেনটেন করতে হয়, অ্যান্ড খাওয়া দাওয়া খুব কন্ট্রোলে করতে হয় যাতে আমার ওয়েটটা কন্টিনিউ মেনটেন থাকে অ্যান্ড কাট হয়। আর আদারওয়াইজ নর্মাল টাইমে আমি সব কিছু খাই, কোনো রকম জাঙ্ক ফুড খুব আমি নর্মালি না অত কিছু অতটা আমি নর্মালি খাওয়া পছন্দ করি না, বাট কোনো সময় হয়ে গেলে আমি অফ করি না। মানে যদি কোনো সময় সাপোজ ফ্রেন্ড সার্কেলে আছি বা কোনো কিছু হচ্ছে বা ফ্যামিলি কোনো গ্যাদারিং আছে, দেন আমি একদম মনে খুশিতে খাই, তখন আটকে না নিজেকে, বাট নর্মাল টাইমসে আমি অতটা প্রিফার করি না। আর তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু বলো। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মিনস লাইক কোথা থেকে উঠে আসা তোমার এই জার্নিটা? তো ফার্স্ট অফ অল আমি অ্যাকচুয়ালি এটা আমার বেসিক স্টার্টটা হয়েছে, আমি থাকতাম বেহালা ট্রাম্বিপো বলে একটা জায়গা আছে ওখানে। তো এটা মার্শাল আর্টটা ছোটোবেলাতে আমার খুব ভালো লাগতো, লাইক ব্রুসলির ফাইট থেকে শুরু করে ডিফারেন্ট ফাইটিং, এই জিনিসগুলো আমার খুব পছন্দ। তো ওখানে একজন স্যার ছিলেন শম্ভু স্যার, তো উনি যখন ফার্স্ট কারাটে স্টার্ট করতেন তো উনি একবার ইনভিটেশন দিয়েছিলেন আমাকে যে এরকম এসে ট্রাই করতে পারি বা দেখতে পারি। তো ফার্স্ট টাইম আমি অ্যাকচুয়ালি আমার মারপিট বা এই ধরনের ফাইটিং জিনিস খুব একটা পছন্দ হতো না ছোটোবেলায়, বিকজ কেন ফাইট করে কোনো তো লাভ নেই, কী হবে ফাইট করে, তখন অতটা সেন্স আমার ছিল না। বাট যখন আমি নিজে কারাটে স্টার্ট করলাম বা সেলফ ডিফেন্স স্টার্ট করলাম, তখন আমি ফিল করলাম যে এটা ফাইটিং না, ফাইটিং ছাড়া এর পিছনে অনেক কিছু আছে, লাইক কনসেন্ট্রেশন বিল্ড আপ থেকে শুরু করে ক্যারেক্টার বিল্ড আপ থেকে শুরু করে অ্যাওয়ারনেস, নিজের সেলফ কনফিডেন্স বিল্ড আপ থেকে শুরু করে নিজে ফিজিক্যালি ফিট থাকা, নিজেকে লাইক মেন্টালি ফিট রাখা। আমি বলবো ফিজিক্যালি থেকে মেন্টালি স্ট্রং হওয়া, বিকজ প্রত্যেকটা মানুষ, এখনকার দিনে প্রচুর মানুষ আছে যারা লাইক ফিজিক্যালি অনেক ফিট বাট মেন্টালি অনেক স্ট্রং থাকে না, মেন্টালি উইক, তার জন্য অনেক ডিফারেন্ট রং ডিসিশন নিয়ে থাকে। তো মেন্টালি ফিট থাকার জন্য বা মেন্টালি স্ট্রং থাকার জন্য এটা অনেক হেল্প করে, যেটা আমার নিজের লাইফে নিজেকে আমার হেল্প করেছে প্রচুর। আমার ফ্যামিলিতে আছে আমার মা, এই মুহূর্তে মা আছে, বাবা লাস্ট 2020-তে মারা গেছেন। তো আমার দাদা আছে, বৌদি আছে, আর দাদার ছেলে আছে। তো ফ্যামিলি থেকে তো এটা সাপোর্ট তুমি কখনোই পাও? হ্যাঁ, তখন আমার একদম স্টার্টিংয়ে যাও বা বেসিক সাপোর্ট ছিল, দাদা করেছিল, এখনও দাদা সাপোর্ট করে। এখন তো অবভিয়াসলি সবাই সাপোর্ট করে, বিকজ এখন আমি কেরিয়ার একটা কিছু বেটার জায়গায় রিচ করতে শুরু করেছি, তো এখন সবাই সাপোর্ট করে। বাট স্টার্টিংয়ের দিকে সেরকম কোনো সাপোর্ট ছিল না, বেসিক যেটুকু সাপোর্ট করেছিল ওটুকু আমার দাদাই করেছিল। তো এখন তাদের রিয়াকশন কি? ইন্টারন্যাশনালি সিলভার মেডেল পেয়েছে দাদা, তো মানে খুবই খুশি, বিকজ দাদাও নিজেও খুব ভালো স্পোর্টসম্যান একজন। কলেজ টাইমে দাদার প্রচুর মেডেল আছে, অ্যান্ড দাদা নিজে যেহেতু আমার সেম ফ্যামিলি থেকে সাপোর্ট ছিল না,
লাইক ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল বলে দাদা অনেকগুলো স্পোর্টস করতে পারেনি। দাদা খুব ভালো ক্রিকেট খেলতো, টেবিল টেনিস খুব ভালো খেলতো, তো দাদা নিজে করতে পারেনি, তো তার জায়গায় দাদার ভাই করতে পারছে, ইন্টারন্যাশনাল লেভেল রিচ করছে, গিয়ে মেডেল আনছে। তো দাদা তো প্রচণ্ড খুশি, মা অ্যান্ড সবার মানে এখন অ্যাকচুয়ালি ফ্যাক্টরটা হলো গিয়ে আমি যত দিন যাই নিজের ফ্যামিলির চোখে নিজের রেসপেক্টটা দেখতে পাই। তো ওই জিনিসটা আমার খুব মানে লাইক নিজেকে আরও পুশ আপ লাইক ব্যাক আপ করে যে আরও বেটার কিছু করতে হবে যাতে ফ্যামিলির ওই রেসপেক্টটা আমি আরও উঁচু জায়গায় নিয়ে যেতে পারি। তুমি বলছিলে যে তুমি একটা মিডিওকর ফ্যামিলি থেকে আসছো, সেখান থেকে তুমি এই হাইটে গেছো, উজবেকিস্তানে গিয়ে তুমি খেলেছো। তো এই জার্নিটা কীরকম, মানে এটা কতটা তোমাকে একটা মানে কতটা ডেভেলপ করেছে তোমাকে মানুষ হিসেবে? এটা ফার্স্ট অফ অল আমাকে মার্শাল আর্ট প্রত্যেকটা দিন শুধু ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপটার জন্য না, অ্যাজ এ লাইক শুরু থেকে এখনও পর্যন্ত যত দিন আছে প্রত্যেকটা দিন মার্শাল আর্ট আমাকে ইমপ্রুভ করে। অ্যান্ড মার্শাল আর্ট আমাকে এটাই শেখায় যে আমার কোন জিনিসগুলো আমার খামিয়া কোনটা, মানে আমার কোনগুলো কমজোরি আছে, ওই জিনিসগুলোকে খুঁজে বের করা অ্যান্ড ওগুলোকে ইমপ্রুভ করা। এটাই মার্শাল আর্ট প্রত্যেকটা মার্শাল আর্টিস্টকে শেখায় যে নিজের ট্রেনিং থেকে নিজেকে শেখো, নিজের উইকনেসটাকে জানো, নিজের স্ট্রেংথটাকে জানো, নিজের উইকনেসগুলোকে ইমপ্রুভ করো অ্যান্ড স্ট্রেংথটাকে। আমার উইকনেস যদি ফাইটে ধরো আমি প্রচণ্ড লাইক অ্যাজ এ পার্সন আমি খুব ইমোশনাল ছিলাম, কোনো অতটা কন্ট্রোল করতে পারতাম না, বাট এখন আমি অনেক কন্ট্রোল করতে পারি যে ইমোশনটাকে। অ্যাজ এ ফাইটার আমার অনেকগুলো জিনিস, যেমন আমার লাইক স্ট্রেংথ অনেকটা কম ছিল, দেন স্ট্রেংথে আমি নিজে ওয়ার্ক করেছি, নিজে আমার ফুটওয়ার্কস থেকে শুরু করে যেগুলো আমার খারাপ ছিল এখন আমি সেগুলোর উপর প্রত্যেকটা দিন মানে একদম শুরু থেকে বেসিক স্টেজ থেকে শুরু করে আমি প্রত্যেকটা দিন নিজের উপর কাজ করি। অ্যান্ড আমি ম্যাক্সিমাম টাইমে আমি খুব একা থাকি, তো এই জিনিসটা আমার খুব হেল্প করে নিজেকে আরও বিশেষ করে জানতে অ্যান্ড লাইক নিজেকে আরও ইমপ্রুভ করতে। আছে বাট লাইক হ্যাঁ, আমার ফার্স্ট অফ অল আমার মেন্টাল ম্যাচ আপ না হলে আমি কারোর সাথে করতে পারি না। আমার মেন্টাল যদি ম্যাচ আপ কারোর সাথে হয় দেন আমি তার সাথে খুব ফ্রি, আদারওয়াইজ মেন্টাল ম্যাচ আপ না হলে আমি ওই গ্রুপ বা হোক বা ফ্রেন্ড হোক ম্যাচ আপ করতে পারি না। আর এই মুহূর্তে আমার একটা সার্টেন স্টেজের পরে যে যা নিজের লাইফে বিজি হয়ে যায়, তো সেই হিসাবে আমি ছোটোবেলা থেকে গেলে একটু আলাদাই থাকতাম, মানে ওই ম্যাচ আপটা হতো না অনেক সময়, তো অনেক টাইম পেয়েছি আর কি। সো সেই টাইমটা আমাকে হেল্প করেছে নিজেকে আরও জানতে, বিশেষ করে আর নিজেকে নিজের যে গ্রোথ থাকে আরও বেটার করতে আর কি। ওকে, এবং এইটা বলো, একটা বাঙালি ছেলে হয়ে উজবেকিস্তানের তুমি দুজনকে হারিয়েছো, মানে একজনকে তো হারিয়েছো আর সেকেন্ড তুমি সিলভার মেডেল। এটা বলে যে বাঙালি ছেলেরা নরম সরম, একটা হয় না বাঙালি ছেলেমেয়েরা টেডি বিয়ার স্টাইল, কিরকম লাগছে মানে ওইখানে গিয়ে কার সাথে ফাইট হয়েছে, কি ব্যাপার, কেন তুমি মানে গোলটা কি কারণে পেলে না, এটা একটু যদি সংক্ষেপে। সবার ফার্স্ট একটা খুব ভুল এটা আইডিয়া, বিকজ এখান থেকেই নেতাজি সুভাষচন্দ্র বোস লাইক বড় বড় বিপ্লব থেকে শুরু করে প্রচুর স্পোর্টসম্যান আছে, সৌরভ গাঙ্গুলি আছে, প্রচুর স্পোর্টসম্যান আছে যারা, বা প্রচুর লোক আছে যারা অনেক বড় বড় কাজ করে গেছে, অনেক বড় বড়। তো বাঙালিকে আমি কোনোভাবেই সফট মনে করবো না, আমি কোনোভাবেই এখান থেকে প্রচুর স্ট্রং লোক বেরিয়েছে, মেন্টালি স্ট্রং, ফিজিক্যালি স্ট্রং বেরিয়েছে। এখান থেকে 2-3 বার লাইক বিশ্বশ্রী পাওয়া উনি ব্যক্তিত্ব এখান থেকে আছেন বাঙালি থেকে। তো আমি কোনোভাবেই মনে করবো না, আমি নিজেকে প্রাউড ফিল করি যে আমি একজন বাঙালি, অ্যান্ড আমি জানি আমার বাঙালি আমার রক্তে আছে, বাঙালিয়ানা। বিকজ এই জন্যই আমি ওই যে এতদিন ধরে চলে এসেছে এত লোক যারা এত বাঙালির নাম উজ্জ্বল করেছে, তো সেই ব্যাপারটা আমার মধ্যে আছে। আমিও তাই চাই যে বাঙালির হয়ে লোকে আমার মনে রাখবে যে একজন বাঙালি কিছু করেছে, তো সেই ব্যাপারটা আছে। তো এই জিনিসটা আমি কোনোভাবেই মনে করি না যে একজন বাঙালি দুর্বল, অ্যান্ড যদি কেউ মনে করে থাকেন তাদেরকে আমি এটা প্রুভ করে দিতে চাই, অলরেডি প্রুভ করছেন, করে দিতে চাই যে বাঙালি কতটা স্ট্রং যে কোনো কাউকে হারিয়ে দিয়ে আসতে পারে। তো ফার্স্ট এটা। সেকেন্ড থিং যে হ্যাঁ, অবভিয়াসলি উজবেকিস্তানে যখন গেলাম দেন ওরা ইন্ডিয়ান ফাইটারদের, এর আগে আমি 2-1 ইন্টারন্যাশনাল পার্টিসিপেট করেছিলাম, তো ন্যাচারালি ইন্ডিয়ানদের ওরা খুব উইক মনে করে, শুধু বাঙালি না ইন্ডিয়ানদের উইক মনে করে অ্যাজ এ এই ফাইটিং স্পোর্টসে, বিকজ ওদের লাইক স্ট্রাকচার থেকে শুরু করে ওরা ফিজিক্যালি অত স্ট্রং থাকে না বলে অন্যান্য যারা রাশিয়ান বা কাজাকিস্তান, উজবেকিস্তান মানে এই ধরনের, বা ইউএসএ বা আফ্রিকান যে কান্ট্রিজগুলো আছে তাদের থেকে তুলনায়। তো সেক্ষেত্রে আমি এখানে মানে আমি যখন খেলছিলাম ফার্স্ট ডেটা যখন জিতলাম, দেন আমি এমনি কনফিডেন্স ছিলাম যে এটা আমি জিততে পারবো, বিকজ আমি গিয়ে ফার্স্ট ডেতে যখন আমি ওখানে স্কিলগুলো দেখছিলাম, তো আমার কোনোভাবেই মনে হলো না যে ওদের থেকে একটু হলেও স্কিল আমার কম আছে, বা ওদের থেকে একটু হলেও স্ট্রেংথ বা কোনো কিছুতে আমি কম আছি। তো আমি প্রচণ্ড কনফিডেন্ট ছিলাম যে আমি জিততে পারবো, আর জেতার মতো ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি আমার মধ্যে আছে। বাট আমার অ্যাকচুয়ালি কিছুদিন আগে লাইক গেমটা 5-6 দিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, তো কিছু ইঞ্জুরি হয়েছিল, বাট ওই যে সেম আমি মেন্টালি প্রচণ্ড স্ট্রং, তো আমি ভেবেছিলাম আমি কুইট করবো না। অ্যান্ড আমি অ্যাজ এ ফাইটার আমাদের একটা সিম্পল মোটো আছে যে নেভার গিভ আপ, তো আমি গিভ আপ কোনোদিনও করি না, আমার যা হয়ে যাক আমি লাস্ট পর্যন্ত লড়ি, এটা আমার নর্মাল লাইফের টেন্ডেন্সি। আমার হাতেও চোট ছিল, আমার মাথায় একটা ডিপ কাট হয়েছিল আর কি, ওটা আমার স্টিচেস, ডাক্তার তো বলছিল স্টিচ নেওয়ার জন্য, বা স্টিচ নিলে ওখান থেকে খেলা অ্যালাউ করবে না, তো আমি ওরা যদি দেখেও যে কোনো কাট বা কিছু হয়েছে ওরা অ্যালাউ করবে না। তো আমি কী করেছিলাম, যার জন্য পেস্টিং হয়, আমার একটা পার্সন ছিলেন, ডাক্তার ছিলেন, উনি আমাকে বললেন, সাজেস্ট করলেন যে পেস্টিং করে নিতে পারো, এটাতে তোমার অতটা ডিপ দেখাও যাবে না কিছু, ওটা তোমার আপাতত কাজ চলে যাবে, তবে হ্যাঁ ওর মধ্যে পাঞ্চ লাগলে এখানে ওটা কাটটা ওপেন হয়ে যেতে পারে। তো বাট আমি
প্রিফার করেছি অবভিয়াসলি খেলার জন্য। তো আমি তারপর গেছিলাম, তো ওই জিনিসটা আমার ব্যাক অফ দ্য মাইন্ড ছিল অ্যান্ড একটুখানি আমাকে ব্যাকে পুল করছিল জিনিসটা। বাট ঠিক আছে, তো আমি চেষ্টা করছিলাম যতটা ওভারকাম করার জন্য। বাট হ্যাঁ, অবভিয়াসলি যে চোটগুলো ছিল, চোটগুলো প্রত্যেকটা মেজর চোট ছিল, তো একটু হলেও ওটা আমার গেমে এফেক্ট করেছে। ফাইনালে একটা ছোট্ট জিনিস হচ্ছিল, আমার ফাইনালটা যেহেতু ভালো ভালো কিছু, ওখানে গালা চ্যাম্পিয়নশিপ বলে একটা ফাইনাল চ্যাম্পিয়নশিপ হয়, যেটাতে যাদের মেন কিছু ফাইটগুলোকে, যারা খুব ভালো ফাইটার আছে তাদের ফাইটগুলো সিলেক্ট করে ওরা প্রো ফাইটের সঙ্গে ওদেরকে করায়, মানে মেইন ইভেন্ট করে ওরা পুরো প্রো ফাইটের মতন করে করায়। তো সেখানে আমারটা চুজ হয়েছিল অ্যান্ড গালা ফাইটের ফার্স্ট ফাইটটা আমার ছিল, যেটা কিনা উজবেকিস্তানের সাথে ছিল, হোম কান্ট্রি ছিল। তো ওখানে প্রচণ্ড ওখানকার লোকেরা যারা ন্যাচারালি হোম কান্ট্রি ছিল বলে প্রচুর ক্রাউড থেকে প্রচুর ওদেরকে সাপোর্ট করছিল। তো আমার খুব ইচ্ছে ছিল যে ওখানটাতে জিতে ইন্ডিয়ার ফ্ল্যাগটা ওখানে ঘোরানো, যাতে ওরা বুঝতে পারে ইন্ডিয়াও কারোর থেকে কম নয়। এক্স্যাক্টলি। বাট আমার মানে খুব খারাপ লেগেছে এই কারণে যে আমি নিজে পারফরমেন্সটা পুরোটা দিতে পারিনি। আমি জানতাম যদি পুরোটা দিতাম আমি এখান থেকে 100% গোলটাই আসতো, বাট সামহাও অনেকগুলো রিজনের জন্য আমার এখানে এবারের জন্য গোলটা আটকে গেছে। বাট ডেফিনেটলি আমি নেক্সট টাইম ওই জবাবটা আমি দিয়ে আসবো পুরো ওয়ার্ল্ডকে, যে একটা ইন্ডিয়ান কী করতে পারে, একটা বাঙালি কী করতে পারে গিয়ে। আর কিক বক্সিং নিয়ে তোমার আর কি প্ল্যান ফিউচারে? কিক বক্সিং বেসিক্যালি এখন আমার ব্যাক টু ব্যাক কিক বক্সিংয়ের যে প্রজেক্টগুলো আছে প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট আছে। যেমন সামনে ন্যাশনাল আছে, যেটা এখানে সিলেকশন আছে নেক্সট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য। তো আমি এটা একটুর জন্য মিস করেছি, নেক্সট ইয়ারটা তো 100% ওটার জন্য নিজে 100% দেওয়ার জন্য আমি রেডি আছি। তো ন্যাশনালটা আছে, দেন এরপরে একটা ইন্ডিয়ান ওপেন হবে, যেটা কিনা নভেম্বরে আছে, ইন্ডিয়াতেই হবে, দিল্লিতে মনে হয়। তো ওইটার জন্য আমি প্রিপারেশন নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি আর কি, স্টার্ট করবো আর কি। আর তারপরে নেক্সট ইয়ারে ব্যাক টু ব্যাক 3খানা গেম আছে, একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে আয়ারল্যান্ডে, ডাবলিনে, অ্যান্ড তারপরে এশিয়ান ইনডোর গেমস আছে অ্যান্ড এশিয়ান মার্শাল আর্ট গেমস আছে। দুটোর জন্যই প্রিপেয়ার। অ্যান্ড তার সাথে নেক্সট ইয়ার যদি অলিম্পিকের ট্রায়াল সিলেকশন হয় তো ডেফিনেটলি সেটাও তো জন্য একদম দেখা আমাকে ওয়াকো ইন্ডিয়া থেকে 3জন অ্যাথলিটকে অল ওভার ইন্ডিয়াতে স্পন্সর করা হয়েছে, যেটা কিনা একজন মণিপুরের আছেন, একজন মহারাষ্ট্রের আছেন, আর আমি আছি, যাদেরকে ওয়াকো ইন্ডিয়া ফুললি স্পন্সর করে দিয়েছে। প্রত্যেকটা গেমসের জন্য স্পন্সর, এটা 2 বছরের জন্য ওরা স্পন্সর করে দিয়েছে। আচ্ছা। আর তোমার এমনি বাই প্রফেশন তুমি কি করছো এখন? মার্শাল আর্ট মানে কিক বক্সিং শেখাচ্ছ? হ্যাঁ, আমি এই মুহূর্তে ফিটনেস অ্যান্ড কিক বক্সিং এগুলো শেখাই, যারা ক্লায়েন্ট আছেন বা ধরো কোনো ইনস্টিটিউশনে আমি সেখানে গিয়ে, বা জিম আছে, যে অনেকগুলো জিম আছে, জিমে গিয়ে আমি ট্রেনিং করাই, অ্যান্ড সেটাই আমার মেন প্রফেশন, আমি এটাই করি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।